ডক্টর ইউনূসের রক্ষা কবচ হিসেবে গেছেন। যে ঐক্য আমরা দেশের ভেতরে হওয়ার আশা করছিলাম, সেই ঐক্যকে বিদেশের মাটিতে হওয়ার সম্ভাবনা আছে কিনা? যেহেতু ভাই এটা হলো একটা মানে এটা হলো জানেন কি আমি বলি আপনাকে, এটা হলো আমি মনে করি যে বিএনপির রাজনীতিতে যে এখনো যে তার যে অপরিপক্কতা, এটা এই ঘটনার মাধ্যমে প্রকাশিত হচ্ছে। যাওয়ার আগে এই সরকারের যে প্রেস সেক্রেটারি সে বলছে যে এরা সরকারের অংশীদার, সেই হিসেবে তারা সরকারের সঙ্গে যাচ্ছে। অংশীদার অর্থ বুঝেন? অংশীদার মানে কি? এই সরকারের ভালো মন্দ সব কিছুর দায় এদের উপর চাপাই দিল তারা। এই সরকার যা যা করছে প্রত্যেকটা কাজের দায় দায়িত্ব এখন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিতে হবে। ওখানে তার সরকার তাকে নিয়ে গেছে অন্য কারণে। মাহফুজ আলম, তারপরে এই যে আপনার অন্য অন্য যারা গেছে বাইরে, শফিকুল আলম, এদেরকে আওয়ামী লীগের লোকজন ওখানে দৌড়াইছে, ডিম মারছে। এখন তারা মনে করছে আমি যদি বিএনপিকে নিয়ে যাই তাহলে বিএনপি লোকের ডিম মারা থামাবে। ডিম মারা থামাবেন কেমন করে? পাল্টা আপনি হয়তো পাল্টা ডিম মারবেন, এই তো করবেন, আর তো কিছু করতে পারবেন না। তো ডিমে ডিমে সয়লাভ হয়ে যাবে, মানে লাভটা কী হবে? যে পুরো জিনিসটা আমি মনে করি যে এটা হলো মানে সরকার এইভাবে হয় না। সরকার এখানে যে একটা সুশাসন কায়েম করতে পারতো, সরকার ওই যে সমস্ত রাজনৈতিক দলগুলি নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচন দিকে যেতে পারতো, তাহলে এটা অটোমেটিক থামতো। সরকার এখানে বিভাজনের রাজনীতি করছে এবং যার ফল এখন সরকারকেও ভোগ করতে হচ্ছে। যারা সরকারের অংশীদার যদি কেউ হয়, যদি কেউ স্বীকার করে যে হ্যাঁ আমি অংশীদার, তাহলে তাকেও সেটাকে ভোগ করতে হবে। আচ্ছা, তাহলে যে 3 দলের যে প্রতিনিধি গেলেন, তারা কি প্রধান উপদেষ্টাকে নিরাপত্তা দিতে গিয়েছেন? যে ডিম মারা ওনারা কেন গেছে যাই না, ওনাকে নেওয়া হয়েছে এই কারণে। প্রধান উপদেষ্টার মাথা থেকে যে বুদ্ধি বেড়েছে, বুদ্ধিটা হলে আমার ঢাল হিসেবে কাজ করবে। আর ওনারা গেছেন ওনাদের নিজস্ব বুদ্ধিমত্তার কারণে। ওনাদের বুদ্ধিমত্তা খুব একটা সুবিধাজনক না। জি, আব্দুল নূর তুষার, এই 3 দলের প্রতিনিধি কেন নিয়ে গেলেন তিনি? আরও তো অনেক দল ছিলেন। এটা তো উনি বলতে পারবেন, তবে এতে করে ওনার এক ধরনের সিলেক্টিভ বায়াস আছে ওনার, সেটা প্রমাণিত হয়েছে। উনি যাদেরকে পছন্দ করেন তাদের সাথে কথা বলতে চান এবং তাদেরকেই সাথে নিয়ে যান, এটাই হয়েছে। কেননা আপনি যদি চিন্তা করেন, এনসিপি হচ্ছে সবচেয়ে অপরিপক্ক রাজনৈতিক দল এই মুহূর্তে হওয়ার কথা। তাদের বয়সে তারা অপরিপক্ক, তাদের অন্যান্য অভিজ্ঞতা যা আছে সেখানেও তারা অপরিপক্ক। এদের অনেক পরিপক্কতার প্রয়োজন আছে। আমি মনে করি ধীরে ধীরে তারা পরিপক্ক হয়ে উঠবে, কিন্তু উনি তাদেরকে নিয়েছেন। কিন্তু দেশে প্রচুর পরিপক্ক রাজনীতিবিদ এবং দেশে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আছে, এবং সেই রাজনৈতিক দলগুলির আবার সেরকম কোনো বড় অভিযোগও নাই তাদের বিরুদ্ধে। তাদের কাউকে তিনি সাথে নেন নাই। আর হঠাৎ এর আগে যখন, আপনার মনে আছে, উনি এর আগেও জাতিসংঘে গিয়েছিলেন, অন্যান্য বিদেশি বিভিন্ন সভা সমিতিতে তিনি গিয়েছেন। আমার মনে আছে প্রথমবার তাকে যারা তোষণ করেন তারা বলে দিলেন যে দেখেন দেখেন উনি কোনো লোক নেয় নাই, মাত্র 9 জন না 7 জন নিয়ে বিদেশ যাচ্ছে। আর হঠাৎ তিনি তার সাথে রাজনৈতিক দলের লোকদেরকে নিতে শুরু করলেন। কেন? 1 বছরে তার মধ্যে কি পরিবর্তন হলো যে তিনি শুরুতে অরাজনৈতিক ছিলেন আর এখন পরিপূর্ণভাবে রাজনৈতিক দলকে সাথে নিয়ে ঘোরাফেরা করছেন? এইটা তো একটা প্রশ্ন। আমার মনে হয় যে এটাও একটা রাজনৈতিক সিদ্ধান্ত এই সরকারের। তারা এক ধরনের সমর্থন তাদের প্রতি যে রাজনৈতিক দলগুলির আছে এটা প্রমাণ করার একটা চেষ্টা করছেন, পৃথিবীকে দেখানোর চেষ্টা করছেন যে আগামী নির্বাচনের বড় বড় প্লেয়াররা সব তাদের সাথে আছেন। এবং তাদেরকে সাথে নিয়ে গিয়ে তারা এটাও করেছেন, ওইখানে একটা রাজনৈতিক রিপ্রেজেন্টেশন তৈরি করেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আসলে 3টি রাজনৈতিক দলের কাজ কি? তারা গিয়েছেন ওইখানে তারা আসলে কি করবেন, তারা কাদের সঙ্গে মিটিং করবেন, কাদের সঙ্গে নেগোশিয়েট করবেন, ওইখানে কি রাষ্ট্র এবং সরকারি দায়িত্ব তারা পালন করবেন। তারা তো সরকারে নাই, তারা রাষ্ট্রের অংশ নাই মুহূর্তে, মানে রাষ্ট্রীয় কোনো দায় দায়িত্ব তাদের উপরে নাই। তো তাহলে এই যে একজন অত্যন্ত সিনিয়র শ্রদ্ধেয় রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে একেবারে জুনিয়র তাসনিম জারা গেল, বা ধরেন আরো একজন গিয়েছে, তো এরা যে গেল, এনারা আসলে ওইখানে কি জাতীয় দায়িত্ব এবং রাজনৈতিক দায়িত্ব বা সরকারি দায়িত্ব পালন করবেন? আদার দেন ওইখানে গিয়ে বসে থাকা, সবার সাথে হাত টাত মিলানো, এবং যার যার রাজনৈতিক দলের যে ডায়াসপোরা বলে একটা শব্দ চালু হয়েছে, সেই ডায়াসপোরার সাথে দেখা সাক্ষাৎ করা ছাড়া, ওইখানে যে জ্যাকসন হাইটস বলে একটা জায়গা আছে সেখানে কিছু চা নাস্তা খাওয়া ছাড়া, দলীয় স্লোগান শোনা ছাড়া, যেমন বিএনপির লোকরা তো ওখানে যাবে এবং বিরাট স্লোগান দিবে, এবং হয়তো দেখা দেখি এরাও যাবে, অন্য যে 2টি দল আছে, এইটা ছাড়া কি কারণে নিয়ে যাওয়া হয়েছে? আমি উল্টা প্রশ্ন করতে চাই যে রাষ্ট্রের পয়সা, সরকারের পয়সা খরচ করে রাজনৈতিক দলকে বিদেশ ভ্রমণে নিয়ে যাওয়া, এটা যদি সঠিক হয় তাহলে অন্য সময়ে লোকজন বিদেশ ভ্রমণে গেলে এত আপত্তি কিসের? এত বড় বড় সমালোচনা কেন করা হয়েছে? ওনাদের তো সরকারি পয়সায় বিদেশ ভ্রমণ করার কথা না। তো
এখনো তো তারা সরকারে এটা তো নাই। অতীত থেকে চলে এসেছে। না, অতীত থেকে কোথায় এসেছে? কবে রাজনৈতিক দলের সদস্যরা আমরা দেখেছি এইভাবে দলে বলে গিয়েছেন? প্রধানমন্ত্রী বিশাল বহর নিয়ে গিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী বিশাল বহন নিয়ে যেতেন এবং আমি সরি টু সে ওখানে সাংবাদিকরা আপনারা বহু দলে দলে যোগ দিতেন। আপনারা জীবনে একবার বলছেন যে আপনাদেরকে ওইভাবে নিয়ে যাওয়া উচিত না? এই গণমাধ্যমের লোকজন যারা তার পেছনে ঢ্যাং ঢ্যাং করতে করতে যেত, এখন তো অনেক সমালোচনা করে। হ্যাঁ, ওখান থেকে ছবি দেয় নাই, ওখান থেকে ছবি দেয় নাই, বাংলাদেশের শিল্পপতিরা ওখানে বসে বসে ছবি দেয় নাই, প্রধানমন্ত্রীর সাথে বেড়াচ্ছি। সাংবাদিক গিয়েছেন এবং এটা যাবে, তা না হলে যাবে মানে কি সংবাদ না যাবে হচ্ছে নির্ধারিত সাংবাদিক, ওদেরকে বলা হবে যে আপনারা এই সফর সঙ্গী হবেন এবং এটা কিভাবে তারা যাবে প্রতিটা বিষয় নিয়মতান্ত্রিক ভাবে হইতে হবে। তাই কি হয়েছিল? আমি একাধিক সাংবাদিকের নাম বলতে পারি, তারা বাংলাদেশে আপনারা তাদেরকে ভালো ভিটে রিপোর্ট করতে পাঠান না, কিন্তু চলে গিয়েছে ওইখানে। কেউ তাদেরকে পছন্দ করেছে বিগত প্রধানমন্ত্রীর অফিস থেকে। বাংলাদেশের শিল্পপতিরা গিয়েছে, নিজের পয়সা খরচ করে গিয়েছে, বলে দিয়েছে যাবে সাথে। প্লেনের ভিতর থেকে সেলফি পোস্ট করে নাই বাংলাদেশের শিল্পপতিরা? তাহলে কিসের জন্য গিয়েছিল? কি শিল্প বাণিজ্য জাতিসংঘ থেকে উদ্ধার করে এনেছিল তার আগে প্রধানমন্ত্রীর সাথে গিয়ে ওইটা যদি সমালোচনা হয়ে থাকে তাহলে এটাও সমালোচনার বিষয়। জি, মাসুদ কামাল, আব্দুল নূর তুষার যেটা বলছিলেন যে তারা ওখানে যে কি ভূমিকা রাখবেন, তারা তো এখনো সরকারে নেই। তো এই মানে বিষয়টা টেনেই আমি আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই যে আফগানিস্তানে আমাদের ইসলামিক দলের কয়েকজন প্রতিনিধি গিয়েছিলেন, তারাও তো সরকারে ছিলেন না, কিন্তু তারা বলেছিলেন যে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং ব্যবসা বাণিজ্য, শিক্ষা, অভিজ্ঞতা আদান প্রদান এ বিষয়ে গিয়েছেন। তারা তো সরকারে নেই, ওখান থেকে কি শিখবে? আমি আফগানিস্তান থেকে আপনি কি শিখবেন রে ভাই? হাফ প্যান্ট আর ফুল প্যান্ট। আপনার আফগানিস্তান থেকে যেটা শিখবেন ওটা ওই শিক্ষাকে তো আমরা ভয় পাই। মামুনুল হক সাহেব কি করছেন আগে জানি না, আমি ওগুলো আলোচনা করে জানি, কিন্তু উনি ওই আফগানিস্তান থেকে নতুন করে কি শিখে আসবেন এবং ওই শিক্ষা উনি কোথায় প্রয়োগ করবেন এটা বলা বড় কঠিন। এটা আমাদের তো আতঙ্কজনক। পারবেন না কিছু করতে, ওনার সেই শক্তি নাই, কিন্তু নিয়তটা খারাপ। আফগানিস্তানের সঙ্গে আছে, আফগানিস্তানে গিয়ে আমার দূতাবাস আছে নেই তো, ওখানে আমি যাবো কেন? কি কাজটা কি? তো এগুলি ওনারা গেছেন, আর কেউ ডাকে না, ওনারা ডাকছেন, ওনারা গেছেন। বিদেশ ভ্রমণে একটা কিন্তু আছে মানুষের মধ্যে, বিদেশ ভ্রমণের কথা শুনলে পরে মানে খুব আগ্রহ অনুভব করে। এই সমস্ত কারণ হতে পারে। আমি এখানে আমাদের দেশে রাজনীতির জন্য ইতিবাচক কিছু দেখি না, সরকারের জন্য ইতিবাচক কিছু দেখি না, এবং আমেরিকা যেটা গেছেন ওখানেও আমি কিছু দেখি না। এটা হয়তো অপ্রয়োজনে গেছেন, সরকারের টাকা। আমেরিকা যেটা গেছেন এটা তো আমাদের টাকায়, সরকারি টাকায় গেছেন, অনেক টাকা খরচ করে ওখানে থাকবেন, যাবেন। এটা অপচয়, একদম জাস্ট অপচয়। পৃথিবীর অন্য কোনো দেশের এটা অপচয়। বাংলাদেশ এবং আফগানিস্তানের সাথে তুলনা করলে তো দেখা যায় যে মানে শেখার কিছু না। আপনি যেটা বলছেন যে আমাদের থেকে অনেক কিছুতেই তারা পিছিয়ে। কেউ শিখতে চাইলে শিখতে পারবে, পৃথিবীর সব সেক্ষেত্রে কি জায়গাতেই শিখতে পারে? না, শিখতে চাইলে তারা যেটা শিক্ষা দেবে ওই শিক্ষাকে তো আমরা পছন্দ করছি, ওই শিক্ষাকে তো আমরা ভয় পাই। ওই শিক্ষা থেকে ওই দিন দেখলাম, সর্বশেষ কি দেখলাম, যেদিন তারা গেছে ওই দিনই দেখলাম যে 648টা বই তারা নিষিদ্ধ করছে। এই বইগুলি পড়া যাবে না। ভাই, যে সমাজ, যে রাষ্ট্র বই নিষিদ্ধ করে, যে বই হোক, যারা বই নিষিদ্ধ করে ওই সমাজ ভাই মানে বিপজ্জনক সমাজ। আপনি বই, একটা বই থাকবে, সে বইটা আপনার পছন্দ হয় না, আপনি নিষিদ্ধ করার কে? আবার ওটা নিষিদ্ধ করার মূল কারণটা কি? দুইটা কারণ। হয় বইগুলি নারীদের লেখা, অথবা বইগুলি ইরানিদের লেখা, যেটা বেসিক কারণ। হ্যাঁ, ওখানে ইরানি লেখকদের বইও কিন্তু নিষিদ্ধ হয়েছে। আমি তো ওইটাই বললাম ভাই, 50 পৃষ্ঠার তালিকাও পাঠিয়েছিল, নারীদের বই এবং ইরানিদের বই। তো কেন? মানে বললাম তো, যে সমাজ বই নিষিদ্ধ করে সেই সমাজ একটা পশ্চাৎপদ সমাজ, সেই সমাজ ভয়ঙ্কর সমাজ। এটা আমাদের দেশে হয়, মাঝে মাঝে বই নিষিদ্ধ হয়, তখন আমি বুঝি যে এই সমাজ ভয়ঙ্কর দিকে যাচ্ছে। বই নিষিদ্ধ কোনো ভালো কথা না। ইসলামে কোনো বই নিষিদ্ধের কোনো সিস্টেম নাই, আপনি নিষিদ্ধ করতে পারেন না তো। জি, আরেকটি প্রশ্ন আপনাকে করি যে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা যাচ্ছেন, এখনো তিনি সেখানে পৌঁছেননি খুব সম্ভবত। তো তার এই সফর ঘিরে কিন্তু সেখানে স্থানীয় আওয়ামী লীগ এবং বিএনপি দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা এবং উত্তেজনা একটা পরিস্থিতি আমরা দেখেছি। এই পরিস্থিতি দেশের ভাবমূর্তি নষ্ট করবে এমনটা অনেকে মনে করছেন, আপনিও কি একমত? এটা আমিও মনে করি, এতে দেশের ভাবমূর্তি নষ্ট হবে। একটা কথা মাথায় রাখেন, আওয়ামী লীগ যাচ্ছে, ওখানে হইচই করবে। আমি আসলে দেশের বাইরে কোনো রাজনৈতিক দলের শাখাকে পছন্দ করি না, একদমই করি না। কি আওয়ামী লীগ কি বিএনপি, কোনো দলেই নাই। জামাতের শাখা অবশ্য নাই বিদেশে, কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির আছে, যদিও এটা আমাদের নিয়ম বিরুদ্ধ, আমাদের দেশের আইন এটাকে সাপোর্ট করে না, কিন্তু ওরা ওখানে এটা করছে। আচ্ছা, এই জিনিসটাকে আমি একদম পছন্দ করি না।
কিন্তু তারপর আবার এই ক্ষেত্রে একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা কি, আপনি আওয়ামী লীগকে দেশে কোনো কথা বলতে দিবেন না, তাহলে ওদের তো কিছু কথা আছে, ওরা কোথায় বলবে, তার কোনো প্ল্যাটফর্ম দিবেন না, উনি বলতেছে এখন ওখানে বলবে, এই একটা বিষয়। আওয়ামী লীগ বিএনপি মুখোমুখি হয়ে যাচ্ছে, তাহলে এই জিনিসটা কী প্রমাণ করে, এখানে একটা পক্ষ আওয়ামী লীগ, একটা পক্ষ বিএনপি। বিএনপি কোন পক্ষ? ডক্টর ইউনূসের পক্ষ, তাই না কি? তাই ডক্টর ইউনূস বিএনপি পক্ষ, এটা তো এই ঘটনার মাধ্যমে এখন প্রমাণিত হবে। তাহলে ইউনূস চলে যাওয়ার পর ইউনূসের সমস্ত কর্মকাণ্ডের দায় বিএনপি গ্রহণ করবে। বিএনপি কি দায়িত্ব নিয়েছে যে আওয়ামী লীগের হাত থেকে ডক্টর ইউনূসকে রক্ষা করার? যদি এটা নেয়, নিতেও পারে, নিলে আমার কোনো আপত্তি নেই, এটা তার ব্যাপার, তার রাজনীতি সে বুঝবে। যদি এটা নেয়, এতে কি বিএনপি রাজনীতি অগ্রসর হবে? এই বিষয়গুলো কিন্তু সামনে আলোচনায় আসবে। আমি বললাম তো, বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার জানা মতে খুবই ভদ্রলোক এবং বুদ্ধিমান লোক মনে করতাম। বয়স হলে এরকম হয়, বয়স যখন বেশি হয়ে যায় তখন অনেক সময় বুদ্ধি ধার কমে যায় অথবা কিছু স্থবির হয়ে যায়, হতে পারে, কী কারণ হয়েছে আমি জানি না। বাট এটাকে আমি একদমই খুবই একটা বাল সুলভ আচরণ মনে করছি, যে এই এত ছেলে মানুষের কাজ কেন করছে আমি বুঝি না। ওখানে উনি কী হিসেবে গেছেন? উনি এখানে ডক্টর ইউনূসের রক্ষা কবচ হিসেবে গেছেন, সিম্পল একদম। এবং শেষ পর্যন্ত রক্ষা কবচ হিসেবে নিজে কাজ করতে পারবেন আমার কাছে তাও মনে হয় না, একটা ঝামেলা বাঁধবে। বিএনপি আওয়ামী লীগের সমর্থকরা নিজের ডিম ছোড়াছুড়ি করবে, মারামারি করবে, ইজ্জত আরও যাবে দেশের, এই দেশের ইজ্জত আরও যাবে। আগে এক পক্ষ করতো, এখন দুই পক্ষ করবে। জি, ধন্যবাদ। অনুষ্ঠান শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আব্দুল তুষার, আপনার কাছে সর্বশেষ প্রশ্নটা আপনার কাছে করি। সেটা হচ্ছে যে পিআরএ নির্বাচন হবে কিনা সেটা সিদ্ধান্ত নিতে যুগপৎ আন্দোলনে ইসলামী দলগুলো বলেছেন যে গণভোট দিতে। তো পিআরএ সিদ্ধান্তের জন্য একটা গণভোট আয়োজন করা যেতেই পারে না, নয় কি? না, ওই অর্থে পারে না। এটা আসলে পিআরের পক্ষে গণভোট করার আসলে কোনো যুক্তি নাই। কেন যুক্তি নাই আমি আপনাকে ছোট্ট করে একটু বোঝাই। গণভোট হতে হবে সংবিধানের এমন কোনো মৌলিক পরিবর্তন আনা, যে মৌলিক পরিবর্তন আনার জন্য কোর্টের কাছে যাওয়া যায় না, কিংবা আদালতের কাছে যাওয়া যায় না, বা কারো কাছেই যাওয়া যায় না, তখন আপনি গণভোটের জন্য যাবেন। পিআরের যে পদ্ধতি, এটার জন্য কি আপনার এরকম অবস্থা যে জনগণের কাছে যেতে হবে? একটা জরিপ হয়েছে, 56% লোক পিআর বুঝেই না। তাহলে কবে ওনাদেরকে পিআর বোঝাবেন, তারপরে গণভোট করবেন? এখন জামাত বলছে 71% লোক পিআর চায়। ওনারা কিভাবে, কোন জরিপে কিভাবে করেছেন ওটাও তারা হাজির করবেন। যারা বলেছে 56% বুঝে না তারাও হাজির করবেন, আমরা দুইটা পাশাপাশি রেখে দেখব। ফলে এই আলোচনার মধ্যে দিয়ে পিআর হবে কি হবে না এটা সিদ্ধান্ত নিতে হবে। এবং সংসদ ছাড়া পিআর তো করার কোনো ক্ষমতা এই সরকারের নাই। এই সরকার তো সাংবিধানিক পরিবর্তন এনে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে, নির্বাচনের পুরো পদ্ধতি বদলে দিবেন, এইটার এখতিয়ার তো এই সরকারের নাই। এই সরকার তো যে সংবিধানের অধীনে ক্ষমতা এসেছেন সেই সংবিধান রক্ষা করার জন্য তাদের প্রতিজ্ঞাবদ্ধ। তারা যে কোর্ট তাদেরকে রেফারেন্স দিয়েছে, সেই রেফারেন্স যে সংবিধানের অধীনে হয়েছে, ওই সংবিধানকে প্রোটেক্ট করাই হচ্ছে কোর্টের দায়িত্ব। তাইলে ওই সংবিধানের বিপরীতে গিয়ে গণভোট আয়োজন করা, পিআর পদ্ধতি চালু করা, 300 আসনের জায়গায় 300, এখানে 100 উপরে, এগুলা সব করবে সংসদ, নির্বাচিত প্রতিনিধিরা। অন্য কারো করার তো এটার এখতিয়ার নাই। গায়ের জোরে যদি তারা মনে করেন যে এগুলি তারা করবেন, তাহলে গায়ের জোরে ভবিষ্যতে কেউ আবার এসে সব বাতিল করে দেওয়ার অধিকার পেয়ে যাবে। গায়ের জোরে এই জন্য কিছু করতে হয় না, করলে নিয়মের মধ্যে দিয়ে করতে হয়, যাতে করে নিয়মতান্ত্রিকভাবেই পরিবর্তনটা আসে। গায়ের জোরে পরিবর্তন করলে ভবিষ্যতে যার গায়ের জোরে বাড়বে তার দেখা যাবে ওই একই রকম খায়েশ হবে, এবং খায়েশ হলে তারাও একই ধরনের নানান ধরনের পরিবর্তন আনার কথা বলে গণভোটে যাবেন। তো প্রথমত গণভোটে যেতে গেলে 100% জনগণকে এই পদ্ধতিটা আগে বুঝতে হবে, তারপর তো তারা ভোট দেবেন। ইনফর্মড না হয়ে কি আপনি ভোট দিবেন? একটা সার্জারির আগে ডাক্তারের নিয়ম হচ্ছে সার্জারির ভালো মন্দ বুঝিয়ে বলতে হয় এবং কনসেন্ট নিতে হয়, এটা হচ্ছে ইনফর্ম কনসেন্ট। তো এই যে গণভোটটা একটা কনসেন্ট, ইয়েস অর নো। তাহলে জনগণ না বুঝেই কনসেন্ট দিয়ে দিবে? কারণ জামাত বলছে তার পক্ষের লোকেরা গিয়ে গণভোটে ওদিকে যাবে, আবার কেউ যদি বিরুদ্ধে থাকে তার পক্ষে যাবে, তাহলে তো এটা রাজনৈতিক গণভোট হইলো, এটা গণভোট হইলো না। দ্বিতীয় হচ্ছে, গণভোটে মনে করেন 100% লোক কি ভোট দিবে? তাহলে এই গণভোটে যদি এরকম হয় যে 60% লোক ভোট দিতে গেল বা 70% গেল, এবং এই 70% মধ্যে 36% বলল পিআর চায় আর 34% বলল চায় না, কিন্তু 40% লোক যে ভোটে দিতে আসে নাই, ওদের মতামত না নিয়ে আপনি পিআর চালু করে দিবেন? ফলে গণভোট যদি ঠিক হইতে হয় 90%-এর উপরে ভোট কাস্ট হইতে হবে, এবং 90% লোকের মধ্যে 100% লোকের বুঝতে হবে পিআর কি জিনিস, এবং তারপরে যদি গণভোট করা যায় তাহলে সেই গণভোট একটা সঠিক শুদ্ধ গণভোট হবে। আর তা না হইলে আমি বললাম যে আমরা গণভোট করব, কিন্তু আমরা 3 জন ভোট দিছি,
এই অফিসে আরো কর্মচারী আছে, তারা ভোটই দিতে আসে নাই। ওই গণভোট কি গ্রহণ করার মতো হবে? আপনি আওয়ামী লীগের ভোটারদেরকে ভোট দিতে দিবেন না মনে করেন, বা তারা আসলো না, ওইখানে তো 30% লোক আছে, জাতীয় পার্টির লোকেরা আসলো না, 72 আসবেই না মনে করেন, তাহলে গণভোট কেমনে হবে? আওয়ামী লীগের মার্কা দিবেন না, জাতীয় পার্টির মার্কা দিবেন না, 14 দলকে নিষিদ্ধ করে দিবেন, গণভোট দিতে যারা আসবে ওইখানে কি ওদের সমর্থকগুলি আছে না, তাদেরকে কিভাবে একটু আটকাবেন? ভোটের কথা যেহেতু বললেন, তাদেরকে কিভাবে আটকাবেন? তার মানে আপনি গণভোটে আওয়ামী লীগারদেরকে ভোট দিতে দিবেন, কিন্তু জনভোটে দিবেন না। মানে যখন নিজের সিট পাওয়ার জনভোটে, মানে যখন নিজের সিট পাওয়ার ঝামেলা থাকে তখন দিবেন না। এইগুলো আওয়ামী লীগের কোন নেতাকর্মী এবং যারা না না, এইগুলো তো হচ্ছে সুবিধার রাজনীতি। আমি কিন্তু বলছি না যে আওয়ামী লীগকে ভোট দিতে দেন বা আওয়ামী লীগকে নির্বাচনে দাঁড়াতে দেন, এটা একদমই বলছি না। কিন্তু গণভোট যে একটা ভুয়া প্রস্তাব, এইটা বলার জন্য আমি বোঝাচ্ছি যে গণভোটের সময় আপনি আসতে বলবেন যে আপনারা এসে ভোট দেন, কিন্তু সিটের আসনের সময় আবার তাদেরকে ভোট দিতে দিবেন না। তাহলে এগুলো হচ্ছে স্বার্থের চিন্তা। এই গণভোটও স্বার্থের প্রস্তাব, এটা কোনো জনগণের স্বার্থের প্রস্তাব না, এটা ব্যক্তিগত স্বার্থ এবং দলীয় স্বার্থের প্রস্তাব। যে এই সর্বশেষ আরেকটি কোশ্চেন আপনাকে এটার সাথে যুক্ত করি, যে যে এনসিপি হেফাজতকে, মানে এখন তো জোটবদ্ধ একটা রাজনীতি চলছে, তো এনসিপি হেফাজতকে চাচ্ছে, আবার হেফাজতকে বিএনপিও চাচ্ছে। তো হেফাজত হচ্ছে একটি অরাজনৈতিক কওমে মাদ্রাসা ভিত্তিক সংগঠন, তাহলে হেফাজতকে নিয়ে এত টানাটানি কেন? ভোটার আছে তাদের, এবং তারা যদি ভোট দেয় হয়তো কোনো কোনো জায়গাতে তারা ভোটের হিসাবকে এদিক সেদিক করতে পারবে, এই জন্য টানাটানি। এবং এইটা ভোটের রাজনীতিতে হবে, যেহেতু তাদের একটা অর্গানাইজেশন আছে, নেটওয়ার্ক আছে, সারা দেশে তাদের অনেক ভোটার আছে এবং তারা এক ধরনের সিনিয়রদের কথা মান্য করে, তাই ধরে নেওয়া হচ্ছে যে কয়েক লক্ষ বা কিছু ভোট এটা একদিকে আনতে পারলে ভোটের রাজনীতিতে সংখ্যার হিসাব যেহেতু সেই জন্য একটু এগিয়ে গেলেন। তবে আদর্শহীন ঐক্য কখনো টিকে না। এই যখন এরা জিতবেন তখনই এরা একে অন্যকে টাকনুর উপরে না টাকনুর নিচে, হাফ প্যান্ট না ফুল প্যান্ট, স্কার্ফ নাকি স্কার্ফ নাই, এগুলো নিয়ে ঝগড়া শুরু হবে এবং তখন এই ঐক্য আর থাকবে না। এই জন্য আদর্শহীন ঐক্য গড়ার ক্ষেত্রে আমি সকল রাজনৈতিক দলকে অনুরোধ করব যে আপনারা নিজের দলীয় আদর্শের সঙ্গে মিলে না এমন কারোর সাথে ঐক্য করবেন না, তাহলে বৈবাহিক সম্পর্ক যত দিনের হোক না কেন শেষ পর্যন্ত সেই বৈবাহিক সম্পর্ক টিকবে না, কারণ তাদের মধ্যে কোনো আদর্শ ঐক্যের মিল নাই। বাচ্চা বড় করার সময় দুইজন মারামারি করবে। ধন্যবাদ। মাসুদ কামাল, একই কোশ্চেন আপনার কাছে আমি করতে চাই যে হেফাজতকে নিয়ে টানাটানি কেন করছেন? আপনিও কি একই, মানে একই উত্তর দিবেন যে ভোটের বিষয়? যার ভোট নেই তার নাকি টানাটানি করে না, তো ভোট আছে, অনেক ভোট, তারা রাজনীতিতে কোনো মানে এক্সপেক্টেড হতে পারে কিনা মনে হয় না। এত ভোট না যে ওটা একটা মানে ইলেকশনে জয় পরাজয় তারা ই করে দিবে, নিয়ন্ত্রণ করবে, এতটা ভোট নেই।